আমি আর আমার বন্ধু বাবু প্রতিদিনের মতো ছাদে উঠতে গিয়ে দেখলাম ইয়াং মহিলা গোসল করে কাপড় শুকাতে দিচ্ছেন। মহিলাটির পেছনের সাইড থেকে মহিলাটিকে বেশ আকর্ষণীয় লাগছে, বিশেষ করে পিঠের নিচের অংশের ভাঁজগুলো যে কোনো ছেলেকে আকৃষ্ট করবে। দুধে আলতা গায়ের রং, লম্বা চওড়া দেখতে, হ্যাপি লাগছে। বয়স মনে হচ্ছে 30 থেকে 32-এর বেশি না। মহিলাটির আকর্ষণীয় ফিগার আমাকে আর বাবুকে বিমোহিত করে রাখলো। মহিলাটি আপন মনে কাপড় শুকাতে দিচ্ছে। আমি আর বাবু একজন আর একজনকে ইশারা করে ওনার সৌন্দর্যের ভাগাভাগি করে নিচ্ছিলাম। একটা সময় গিয়ে মহিলাটি কাপড় শুকাতে দিয়ে যখনই আমাদের দিকে ফিরল, তখনই আমরা নিজেদেরকে কিছুটা সামলে নিলাম। মাশাআল্লাহ, দেহের মতো চেহারা, ফিগারও অতুলনীয়। মহিলাটি কাপড় শুকাতে দিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার জন্যই যতই আমাদের দিকে এগিয়ে আসছিল, ততই ওনার শরীরের একটা অসাধারণ ঘ্রাণ আমার আর বাবুর নাকে লাগতে লাগলো। একটা সময় মহিলাটি আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় মুচকি একটা হাসি দিয়ে নেমে গেল। ওনার হাসিটা সরাসরি আমার কলিজায় গিয়ে লাগলো। আমি আর বিজয় পেছন থেকে ওনার পেছনের সাইড দেখে মজা নিচ্ছিলাম। একটা সময় মহিলাটি কয়েকটি সিঁড়ি নামার পর যখন আমাদের দিকে ফিরে একটা হাসি দিল, তখন আমরা লজ্জা পেয়ে ছাদের অন্য প্রান্তে চলে গেলাম। ছাদের শেষ প্রান্তে এসে বাবু বলল, এই মহিলাটিকে তো আমরা এই বিল্ডিং এ আগে কখনো দেখিনি, এই জিনিস আসলো কোত্থেকে? তুই কি দেখবি রে বেটা? আমি তো প্রথম দেখায় ফিদা হয়ে গেলাম। সত্যিই তো অতুলনীয়। দোস্ত, যেভাবে হবে হোক, এই মহিলাকে পটাতেই হবে। আগে উনি কোন ফ্ল্যাটে উঠেছে সেটা দেখ, আর বাসায় কে কে আছে সেটাও জানতে হবে, তারপর পটাবো। দেখিস তুই আবার একা একা লাইন মারিস না, আমার কথাটাও মাথায় রাখিস। তারপর আমরা দুজনে সলা পরামর্শ করতে লাগলাম কিভাবে এই মহিলাটার কাছে যাওয়া যায়। এখানে আমাদের পরিচয় দিয়ে রাখি, আমি অপু চৌধুরী, অনার্স 3rd ইয়ার সেমিস্টার পর্যন্ত লেখাপড়া করে আর পড়ালেখা করিনি। মাঝপথে লেখাপড়া ছেড়েছি বলে ভালো কোনো চাকরিও পাচ্ছি না। আমার সাথেরটার নাম বাবু চৌধুরী। বাবু দুঃসম্পর্কের আমার চাচাতো ভাই হয়, তবু আমার বন্ধুর মতো। সে এখন অনার্স 1st সেমিস্টারে। আমরা প্রতিদিন বিকালবেলা এই টাইমে ছাদে উঠি ধূমপান করার জন্য। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দুজনে বেকার, তাই এই মহল্লার যত ধরনের লাফাঙ্গাগিরি ও আকাম আছে তা সব আমরা দুজনে করে থাকি। বাবু, তাড়াতাড়ি সিগারেট ধরা। কথা বলতে বলতে বাবু সিগারেট ধরালো। তারপর দুজন মিলে টানতে লাগলাম। এর মধ্যে আমি আর আমার বন্ধু বাবু মিলে ওই মহিলা কোন ফ্ল্যাটে থাকে সেটা আবিষ্কার করে ফেললাম। আজ আমরা যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম, ওই মহিলার কাজের মেয়ে ময়লা বালতি নিয়ে নিচে নামছিল। আমি আর বাবু তার গতিরোধ করে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম রোশনি। তুমি এই ফ্ল্যাটের মহিলাটার সাথে থাকো না? জি, উনি আমার ম্যাডাম, আমি ওনার কাজের মেয়ে। তোমাদের বাসায় কে কে আছেন? আমি আর আমার ম্যাডাম ছাড়া আর কেউ থাকে না। কথাটি শুনে আমি আর বাবু খুশি হলাম। মনে হয় মহিলার এখনো বিয়ে হয়নি, যদি একবার পটাতে পারি কথাই নেই। বাবু বলল, আচ্ছা মামুনি, তুমি কোথায় যাচ্ছ? নিচে ময়লা ফেলতে যাচ্ছি। আমি বললাম, আচ্ছা যাও। কাজের মেয়েটি নিচে নেমে গেল। আমি বাবুকে বললাম, চল মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে কেন? মিষ্টি দিয়ে টোপ ফেলবো, তোকে যেতে যেতে সব খুলে বলবো, চল। তারপর আমরা বাসায় না উঠে পুনরায় মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি কিনতে। ওই মহিলাটি ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। কাজের মেয়েটি মহিলাটির মাথা টিপে দিচ্ছিল। কলিং বেলের শব্দ শুনে মহিলাটি বলল, দেখ তো কে এলো। রোশনি এসে দরজা খুলে দিলে আমরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে হাসতে হাসতে বললাম, তোমার ম্যাডাম কি আছেন? জি আছেন। ড্রয়িং রুম থেকে মহিলাটি বলল, রোশনি, কে এসেছে? ম্যাডাম, দুজন ভাইয়া এসেছেন, ভেতরে নিয়ে আয়। তারপর কাজের মেয়েটি আমাদেরকে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। আমি আর বাবু ভেতরে ঢুকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? ম্যাডাম, আপনি আমাদের এই বিল্ডিং এ নতুন ভাড়াটিয়া। আমাদের এই বিল্ডিং এর একটা রেওয়াজ আছে, যদি কোনো নতুন ভাড়াটিয়া আসে আমরা তাদেরকে মিষ্টি মুখ করাই। বাবু বলল, তাই আপনাকে মিষ্টি মুখ করানোর জন্য আমরা অত্র এলাকার সবচাইতে ভালো মিষ্টি নিয়ে এলাম। ও আচ্ছা, বিল্ডিংটা কি আপনাদের? না, আমরা দুজন এই বিল্ডিং এর পুরাতন ভাড়াটিয়া, আমরা শুধু দায়িত্ব পালন করছি। আচ্ছা বসুন। আমরা দুজন বসতে বসতে ভদ্রমহিলা কাজের মেয়েটিকে বলল, রোশনি, তুই ওনাদেরকে ডাইনিং টেবিলে নাস্তার ব্যবস্থা করে দে, ততক্ষণে আমি একটু গোসল সেরে আসি। আর আপনারা নাস্তা না করে যাবেন না, দয়া করে এখানে বসুন। কাজের মেয়েটি ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে আপনাদেরকে ডাকবে। রোশনি, মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যা। তারপর কাজের মেয়েটি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে ভেতরের দিকে চলে গেল, আর আমাদের কাঙ্ক্ষিত মহিলাটি গোসল করার জন্য চলে গেল। বাবু বলল, দোস্ত, এই বিল্ডিং এর প্রতিটি দরজা কোনো না কোনো অংশ দিয়ে ফাঁকা, চল আমরা ওই মহিলার গোসল দেখব। যদি কোনো সমস্যা হয়, দূর বোকা, শুনিসনি এ বাসায় কাজের মেয়ে এবং উনি ছাড়া আর কেউ নেই। আমরা বাথরুমে উকি দিলে কেউ দেখবে না, যেমন কথা তেমন কাজ। আমরা দুজন ওই মহিলার গোসল দেখার জন্য বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের সামনে এসে গোসলের শব্দ শুনতে পেলাম। তারপর একবার আমি আর একবার বাবু দুজন মিলে পালাক্রমে মহিলাটির গোসল দেখতে লাগলাম। ভেজা শরীরে মহিলাটিকে চমৎকার লাগছে, মনে হচ্ছে গোসলের পানি নয়, খেজুরের রস বেয়ে বেয়ে পড়ছে। আমি আর বাবু দুজনে এতটা বেশি উত্তেজিত হয়ে গেলাম, একেবারে চোখ লাগিয়ে দেখতে লাগলাম। মহিলাটিও মনের সুখে গোসল করে যাচ্ছেন। এক পর্যায়ে কাজের মেয়ে রোশনি আমাদেরকে দেখে ফেলে। সে আমাদের পেছনে এসে বলল, কি ব্যাপার, আপনারা এখানে উকি দিয়ে কি দেখছেন? আমি আর বাবু চমকে উঠলাম। আমি তোতলিয়ে তোতলিয়ে বললাম,
কিছু না, এমনি। এমন সময় দেখলাম ভদ্রমহিলা গোসল শেষে বাথরুমের দরজা খুলে বের হলো। আমাদেরকে দেখে বলল, কি ব্যাপার আপনারা এখানে? ভয়ে আমার গলা শুকিয়ে আসলো। বাবু তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে বলল, আসলে আমার বন্ধুর এবং আমার প্রস্রাবের চাপ পেয়েছে, তাই বাথরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। মহিলাটি একটি হাসি দিয়ে বলল, ও আচ্ছা, বাথরুমে যাবেন বললেই হতো, আমাদের এখানে দুটো বাথরুম। আচ্ছা যান। পরে আমি আর বাবু দুজনে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। আজ আমার মন ভালো নেই, তাই বাবুকে বলেছিলাম রাস্তার পাশে গিয়ে আড্ডা দিব, কিন্তু বাবু এখনো আসছে না। রাস্তার পাশে হাঁটাহাঁটি করছি। একটা সিগারেট যে ধরাবো, পকেটে সিগারেট আছে কিন্তু দেশলাই নেই। পকেট থেকে সিগারেটটা বের করে এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম একজন লোক চলে যাচ্ছে। দৌড়ে লোকটার পেছন পেছন গেলাম। পেছন থেকে লোকটাকে বললাম, ভাই আপনার কাছে কি দেশলাই আছে? থাকলে একটু দিন, আমি একটা সিগারেট ধরাবো। আমার কথা শুনে যখন লোকটা আমার দিকে ফিরল, তখন দেখলাম এটা তো আমারই বাবা। বাবা তুমি? বলেই পেছন ফিরে দিলাম ভোদর। এদিকে আয় হারামজাদা, দেশলাই নিয়ে যা। পড়ালেখাও হলি না, মানুষও হলি না, নষ্ট হয়ে আমার মান সম্মান সব ডুবালি। আজকে বাড়ি আসিস, আগুন সিগারেটে নয় তোর মাথায় ধরাবো। বলে বকতে বকতে বাবা আবার বাজারের দিকে চলে গেলেন। আমি দৌড়াতে দৌড়াতে বাবুর সামনে গিয়ে পড়লাম। আমাকে এভাবে দৌড়াতে দেখে বাবু বলল, কিরে অপু, এভাবে দৌড়াচ্ছিস কেন? আর বলিস না বেটা, পকেটে সিগারেট ছিল কিন্তু দেশলাই ছিল না। সিগারেট ধরানোর জন্য যখনই একটা লোক থেকে দেশলাই চাইলাম, দেখলাম লোকটি আমার বাবা। আমার কথা শুনে বাবু হাসতে হাসতে অজ্ঞানের মতো অবস্থা হয়ে গেল। আরে বেটা, এভাবে হাসিস না, তোর থেকে থাকলে দেশলাইটা দে, আগে সিগারেট ধরিয়ে মাথাটা ঠান্ডা করি। বাবু পকেট থেকে দেশলাই বের করে দিল। আমি সিগারেট ধরিয়ে যখনই টান দিতে গেলাম, তখন লক্ষ্য করলাম আমাদের পাড়ার সেরা সুন্দরী জোনাকি ভাবি স্কুল থেকে বাড়ি ফিরছে। ও অবশ্য কোচিং এ পড়ে, তাই স্কুল ছুটি হওয়ার পর বাসায় ফিরতে ফিরতে কিছুটা দেরি হয়ে যায়। প্রতিদিন ওকে দেখার জন্য আমি আর বাবু রাস্তার পাশে এসে দাঁড়িয়ে থাকি। আমি একতরফা জোনাকিকে পছন্দ করলে কি হবে, ও কিন্তু আমাকে পছন্দ করে না, কারণ ও বলে আমরা দুজন নাকি লুচ্চা কমিটির সভাপতি এবং সেক্রেটারি। ওকে দেখিয়ে দিয়ে বাবুকে বললাম, ওই দেখ আমার পাখি আসছে। বাবু ওর দিকে তাকালো। আমি তাড়াতাড়ি সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে নিভিয়ে দিলাম। জোনাকি আমাদের সামনে আসতেই আমি বললাম, জোনাকি কেমন আছো? ও একটু করে দাঁড়িয়ে আবার চলে যেতে চাইলো। বাবু আমার থেকে 1 ডিগ্রি বেশি গিয়ে জোনাকির হাত ধরে বলল, প্রতিদিন এভাবে অ্যাভয়েড করো, এটা কিন্তু ঠিক না, হাত ছাড়ুন, না হলে কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করব। বাবু হাত ছেড়ে দিয়ে বলল, হাত ছাড়লেও হাল কিন্তু ছাড়ছি না, আমরা 2 বন্ধু তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে দেবদাস হবেন, তারপরও আমাকে পাবেন না। বলেও হাঁটা শুরু করলো। আমরা দুজনে হাসাহাসি করতে লাগলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর যাবার পর সামনে পড়ল একজন পুলিশ অফিসার এবং কনস্টেবল। পুলিশ অফিসারের নাম ছিল জামাল এবং কনস্টেবলের নাম ছিল সাইফুল। জোনাকি পুলিশ অফিসারকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? জনগণকে সাহায্য করার জন্যই তো আমরা পুলিশে আছি, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? তারপর জোনাকি আমাদের ব্যাপারে যত রকমের অভিযোগ আছে সব পুলিশ অফিসারকে বলতে লাগলেন। ওর কথা শুনে পুলিশ কনস্টেবল সাইফুল বলল, স্যার আপনি এ থানায় আসার আগে যিনি এলাকার দায়িত্ব পালন করত, উনিও বেশ কয়েকবার এখান থেকে এরকম কিছু ইফটিজারকে ধরেছিল। তারপর কিছুদিন ইফটিজিং বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। পুলিশ অফিসার জামাল বলল, শোনো সাইফুল, আমার নাম জামাল, আমি যে কি মাল সেটা একমাত্র সন্ত্রাসী ইফটিজার খারাপ লোকেরাই জানে। চলো আজ ওদের ধরে এমন শিক্ষা দেব, স্কুল ছাত্রী কেন ভবিষ্যতে বউয়ের সাথে কথা বলতেও 3 বার এই জামালের কথা স্মরণ করবে। তারপর পুলিশ অফিসার জোনাকির দিকে তাকিয়ে বলল, আপনি কি ওই দুজনকে আমাদেরকে দেখিয়ে দিতে পারবেন? জোনাকি বলল, অবশ্যই পারবো স্যার, চলুন আমার সাথে। বলেই জোনাকি পুলিশদের নিয়ে আমাদের দিকে আসলেন। তখনও আমি আর বাবু সিগারেট টানছি আর মনের সুখে গান করছি। এমন সময় জোনাকি পুলিশদেরকে এনে আমাদেরকে দেখিয়ে দিল। আমরা পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পুলিশেরা দৌড়ে এসে আমাদেরকে ধরে ফেললো। আমাকে পুলিশ অফিসার জামাল ধরে পড়ল। নাম আমার জামাল, আমি যে কি মাল সেটা আজকে হাড়ে হাড়ে টের পাবি। চল। আমি বললাম, কোথায়? শ্বশুর বাড়ি। তারপর আমাকে আর বাবুকে ধরে জোনাকির সামনে নিয়ে গিয়ে বলল, আপনাকে ধন্যবাদ অন্যায়ের প্রতিবাদ করার জন্য। বাংলাদেশের প্রতিটা মেয়ে যদি আপনার মতো এরকম প্রতিবাদী হয়, তাহলে একটি ইফটিজারও বাঁচতে পারবে না। সাইফুল ওদেরকে থানায় নিয়ে চলো। বলে আমাদেরকে নিয়ে থানার দিকে চলে গেলেন। থানায় এসে অফিসার জামাল আমাদেরকে সরাসরি ওসি সাহেবের রুমে নিয়ে গেল। ওসি সাহেব সিভিল ড্রেসে উল্টো হয়ে বসে বই পড়ছিলেন। অফিসার জামাল আমাদেরকে নিয়ে ওসি সাহেবের সামনে গিয়ে বলল, স্যার দুজন ইফটিজার ধরেছি, ওদেরকে কি মামলা দিয়ে জেলখানায় চালান করে দিব নাকি একদিন থানার লকারে রাখবো? জামাল সাহেবের কথা শুনে ওসি সাহেব যখনই চেয়ার ঘুরিয়ে আমাদের দিকে তাকালো, আমি আর বাবু তখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চমকে উঠলাম। এ তো সেই মহিলা যে মহিলা আমাদের বিল্ডিং এ নতুন ভাড়াটিয়া উঠেছে। উনি কি তাহলে থানার ওসি? আমাদের দেখে উনি হাসতে হাসতে বললেন, এই 2 বদমাশকে আমি আগে থেকেই চিনি, ওরা যে কত বড় লোফার সেটা আমার চাইতে বেশি কেউ জানে না। আপনি এক কাজ করুন, ওদের নামে মামলা রুজু করে আজই জেলখানায় পাঠিয়ে দিন। উপায়ন্তর না দেখে আমি আর বাবু গিয়ে ওসি ম্যাডামের পা চেপে ধরলাম। ম্যাডাম আর কখনো এরকম করব না, আমাদের মাফ করে দিন। হ্যালো ভিউয়ার্স, কথায় আছে 10 দিন চোরের 1
একদিন গৃহস্থের। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।